বহু কাল আগের কথা। ঘন জঙ্গলের কোল ঘেঁষে এক ছোট্ট গ্রাম ছিল চন্দনপুর। সেই গ্রামে বাস করত কৈলাস নামে এক দরিদ্র কাঠুরে। হাড় ভাঙা খাটুনি খেটেও তার ভাগ্য ফিরত না। বাড়িতে অভাব আর দারিদ্র্য ছিল নিত্যদিনের সঙ্গী, কিন্তু কৈলাসের ছিল অসীম ধৈর্য আর প্রখর বুদ্ধি। চলুন দেখা যাক সেই অভাবের ঘরে কি হচ্ছে। ওগো শুনছো? একটু চোখ মেলেই ঘরের দশাটা দেখো। খালি হাঁড়িগুলো যেন আমাদের মুখ ভেঙাচ্ছে। পুরো গ্রামে আমাদের কপালটাই বোধহয় এমন পোড়া, যেখানে মাসে 15 দিন উনুন জ্বলে শুধু এক মুঠো ছাই ফেলার জন্য। পাড়ার বউরা যখন নতুন গয়না আর দামি শাড়ির গল্প করে, তখন আমি লজ্জায় মুখ লুকাতে পারি না। আর কতকাল আমরা শুধু মিথ্যে আশার আলো দেখে বেঁচে থাকব? এই অভাবের নরক থেকে আমাদের কি কোনোদিন মুক্তি নেই? সুমতি, শান্ত হও। তুমি তো জানো আমি পরিশ্রম করতে কোনো আলস্য করি না। সূর্য ওঠার আগে বনের গভীরে যাই, সারাটা দিন দুহাতে কুঠার চালাই, আর সন্ধ্যায় ঘাড়ের ওপর পাহাড়ের মতো বোঝা নিয়ে ফিরি। কাঠ কাটাই আমাদের রক্তে, এটাই আমাদের পরিচয়। সময়টা আমাদের বিরুদ্ধাচরণ করছে ঠিকই, কিন্তু বিশ্বাস রাখো, কষ্টের ফল একদিন না একদিন ঈশ্বর দেবেনই। আজ আমি জঙ্গলের এমন এক নিষিদ্ধ এলাকায় যাব, যেখানে দামি চন্দন কাঠ পাওয়া যায়। একটু ধৈর্য ধরো। ধৈর্য? গত 12 বছর ধরে এই ধৈর্য নামক বিষটা গিলতে গিলতে আমার কণ্ঠ নীল হয়ে গেছে কৈলাস। তোমার এই মিষ্টি মিষ্টি সান্ত্বনা এখন আর আমার কানে মধু বর্ষণ করে না, বরং জ্বলন্ত তপ্ত শলাকার মতো বুকে বিঁধছে। কাঠ কাটা ছাড়া কি দুনিয়ায় আর কোনো কাজ নেই? শহরের কোনো জমিদারের কাছে গিয়ে কি মজুর হতে পারো না? নাকি সম্মানের কথা ভেবে শুধু হাড় ভাঙছ আর আমার কপাল পোড়াচ্ছ? আমি আর এই হাড় কাঁপানো খিদে সহ্য করতে পারছি না। আমাকে খুব বেশি কিছু দিতে হবে না, শুধু এইটুকু নিশ্চিন্ত করো যেন কাল সকালে না খেয়ে মরতে হবে না। এই ভয়ে যেন আমায় রাতে ঘুমাতে না হয়। ঠিক আছে সুমতি, যদি তোমার মনে হয় আমার পরিশ্রম যথেষ্ট নয়, তবে আজ থেকেই আমি অন্য কাজ খুঁজব। কাঠ কাটার পাশাপাশি জমিদারের কাছেও দরবার করব। আমি চাই না তোমার চোখের কোলে কোনোদিন দুঃখের জল আসুক। আমি কথা দিচ্ছি, আমি হার মানব না। আজকের দিনটা কোনোভাবে ধৈর্য ধারো, সন্ধ্যায় হয়তো কোনো সুখবর নিয়ে ফিরব। এবার একটু হাসো, তোমার হাসি তো আমার যুদ্ধের আসল হাতিয়ার। কৈলাস যখন বনের পথে পা বাড়াতে যাবে, তখনই তার দরজায় এক অভাবনীয় অতিথি হাজির হলেন। এক বৃদ্ধ সাধু, যার চোখে মুখে এক অদ্ভুত ঐশ্বরিক তেজ ছিল। বাবা, এই তৃষ্ণার্ত পথিককে কি একটু শীতল জল পান করাবে? আমি বহু দূরের পথ পাড়ি দিয়ে আসছি। এই জীর্ণ শরীর আর ভার সইতে পারছে না। জীব যেন তালু ধরে গেছে, পায়েও রক্তারক্তি অবস্থা। যদি তোমার ভাঙা ঘরে সামান্য অন্ন থাকে, তবে দান করো বাবা। কোনো রাজভোগ চাই না, শুধু এক গ্রাস খাবার পেলে আমি পুনরায় পথ চলতে পারতাম। ঈশ্বর তোমার এই সেবা বিফলে যেতে দেবেন না। প্রণাম মহারাজ, আমার এই ভাঙা কুড়ে ঘরে আপনার পদধূলি পড়া তো আমার পরম সৌভাগ্য। কিন্তু আমি আপনাকে কোন মুখে বলি যে আপনাকে খাওয়ানোর মতো একদানা শস্যও আমার ঘরে নেই। আমরা নিজেরা গত দুদিন ধরে অভুক্ত। দারিদ্র্যের কালছায়া আমার ঘরের কোণে বাসা বেঁধেছে। তবে হ্যাঁ, আপনি আমার দ্বার থেকে তৃষ্ণার্ত হয়ে ফিরবেন না। আমি এক্ষুনি কুয়ো থেকে শীতল জল নিয়ে আসছি। খাবার দিতে না পারার জন্য আমায় ক্ষমা করবেন মহারাজ। বৎস কৈলাস, আক্ষেপ করো না। দান দেওয়ার জন্য ধন দৌলতের প্রয়োজন হয় না, মনের ঔদার্যের প্রয়োজন হয়। তোমার চোখের এই গভীর মমতা আর সততা যে কোনো রাজভোগের চেয়ে বেশি তৃপ্তিদায়ক। তুমি জল নিয়ে এসো, ওটাই আমার কাছে আজ স্বর্গীয় অমৃত হবে। মানুষের আসল পরিচয় তার প্রাচুর্যে নয়, বরং তার চরম অভাবের সময়ই বোঝা যায়। তুমি অভাবে থেকেও অতিথি সেবার ধর্ম ভোলনি, এটাই তোমার মহত্ব। কৈলাসের শীতল জলে সাধুর প্রাণ জোড়াল। তিনি প্রসন্ন হয়ে কৈলাসকে এমন কিছু দিতে চাইলেন যা কল্পনা করাও সাধারণের অসাধ্য। কৈলাস, তোমার নিঃস্বার্থ সেবায় আমি অত্যন্ত খুশি। আমি তোমাকে এমন 3টি বর দান করছি, যা মর্ত্যের কোনো মানুষের নেই।
তুমি যা চাইবে তাই বাস্তব হবে। বলো বৎস, তোমার প্রথম ইচ্ছা কি? মনে রেখো, বুদ্ধিমত্তার সাথে বরগুলো ব্যবহার করবে। ধন, সম্পদ, অজেয় শক্তি সবই চাইতে পারো। মহারাজ, আপনি আমায় এক বিরাট পরীক্ষায় ফেলে দিলেন। তবে আমি আমার বুদ্ধিকে হাতিয়ার করতে চাই। আমার প্রথম বর হল আমার এই কুঠারটি, যা আমার প্রাণের চেয়ে প্রিয়। যে কোনো ব্যক্তি যদি এতে হাত দেয়, তবে সে আমার বিনা অনুমতিতে একে ছাড়তে পারবে না। আর যদি সে একবার কাঠ কাটা শুরু করে, তবে আমি থামো না বলা পর্যন্ত সে বিশ্রাম নিতে পারবে না। আপনি কি আমায় এই বিচিত্র বর দেবেন? বড় অদ্ভুত তোমার চাওয়া, তবে তাই হোক। তথাস্তু। তোমার কুঠার এখন তোমার আজ্ঞাবহ। এবার বলো, দ্বিতীয় ইচ্ছা কি? কোনো মণিমুক্তার পাহাড় বা আকাশ ছোঁয়া অট্টালিকা কি চাই? মহারাজ, দ্বিতীয় বর হিসেবে আমি এই জীর্ণ কাঠের চেয়ারটাকে বেছে নিলাম। আমি চাই যে কেউ এই চেয়ারে একবার বসবে, সে আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়তে পারবে না। সে যত বড় মহাবলীই হোক না কেন, আমার হুকুম ছাড়া ওঠা তার কাছে অসম্ভব হবে। চেয়ার তাকে পাথরের মতো কামড়ে ধরে রাখবে। তোমার চিন্তাধারা সাধারণ মানুষের মতো লোভাতুর নয় কৈলাস। এই বরও তোমাকে দিলাম। এবার শেষ ও তৃতীয় বরের পালা। এবার তো অন্তত নিজের দারিদ্র্য চিরতরে ঘোচানোর কিছু চাও। মহারাজ, শেষ বর হিসেবে আমি চাই আমার এই চামড়ার পুরনো থলেটার ভেতর আমি যা কিছু ঢুকিয়ে দেব, সেটা কোনো জড়বস্তু হোক বা কোনো বিশাল মায়াবী প্রাণী, সেটা আমার বিনা অনুমতিতে কেউ বের করতে পারবে না। সে সেই থলের অতল গভীরে কয়েদি হয়ে থাকবে, যতক্ষণ না আমি তাকে মুক্তি দিই। এটাই আমার শেষ নিবেদন। তথাস্তু। তোমার 3টি ইচ্ছাই পূর্ণ হল কৈলাস। মনে রেখো, মগজ আর সময় যখন একসাথে কাজ করে, তখনই সাফল্য আসে। সাবধানে থেকো। বাহ কৈলাস, কি চমৎকার বুদ্ধির পরিচয় দিলে তুমি। ধন্য তোমার জ্ঞান। সাক্ষাৎ বিধাতা এসে বললেন ধনসম্পদ চেয়ে নাও, কপাল ফেরাও, আর তুমি কিনা চাইলে একটা মরচে ধরা কুঠার, একটা ভাঙা চেয়ার আর একটা ছেঁদা থলে। এই কাঠ পাথর কি আমাদের পেট ভরাবে? আজ তুমি বুঝিয়ে দিলে যে তুমি কোনোদিন উন্নতি করতে পারবে না। আমি এখানে ভাতের আশায় মরে যাচ্ছি, আর তুমি ম্যাজিক করার খেলনা নিয়ে ঘরে ঢুকলে। আমি যদি সুযোগ পেতাম, তবে আজ এই কুঁড়ে ঘরকে রাজপ্রাসাদ বানিয়ে দেখাতাম। সুমতি, শান্ত হও। ওপর থেকে যা দেখছো তা সাধারণ জিনিস, কিন্তু আমি যা দেখছি তা হলো এক দুর্ভেদ্য সুরক্ষা কবচ। সহজে পাওয়া ধন অনেক সময় কাল হয়ে দাঁড়ায়, কিন্তু বুদ্ধির দ্বারা অর্জিত সম্পদ চিরকাল রক্ষা করে। তুমি আমার উপর একটু আস্থা রাখো। সময় এলেই বুঝতে পারবে আমি কেন এগুলি চেয়েছি। সময় আপন গতিতে চলতে লাগল। একদিন বনের গভীরে কৈলাসের সামনে আবির্ভূত হল এক ভয়ঙ্কর মায়াবী দানব, কাল ভৈরব। ভয়ঙ্কর গর্জনে বনের পশু পাখিরাও তটস্থ হয়ে উঠল। ওরে কাঠুরে, কতদিন আর এই বনের কাঠ কেটে জীবন কাটাবি? আমি কাল ভৈরব, এই মায়াবী অরণ্যের অধিপতি। তোর দুঃখের আর্তনাদ আমার কানে পৌঁছেছে। আমি এক নিমিষে তোকে কুবেরের মতো ধনী বানিয়ে দিতে পারি। এই নে 3 থলে খাঁটি সোনার মোহর। এগুলো নিয়ে যা আর রাজ সুখে জীবন কাটা। কিন্তু মনে রাখিস, আমার একটা শর্ত আছে। আজ থেকে ঠিক 1 বছর পর তোকে আমার সাথে আমার পাতালে যেতে হবে, আর সারা জীবন আমার দাসত্ব করতে হবে। বল, রাজি আছিস? 1 বছরের রাজকীয় জীবন আর অফুরন্ত ধন। সওদাটা মোটেও খারাপ না। মহারাজ, আপনার দয়া দেখে আমি ধন্য হলাম। এভাবে রোজ না খেয়ে ধুকে ধুকে মরার চেয়ে 1 বছর রাজার মতো বেঁচে থাকা অনেক ভালো। অন্তত আমার স্ত্রীর মুখটা তো হাসি ভরা দেখতে পাবো। ঠিক আছে, আমি আপনার কঠিন শর্তে রাজি। মোহরগুলো দিন। 1 বছর পূর্ণ হলেই আমি আপনার গোলাম হতে প্রস্তুত থাকব। কৈলাস, সময় শেষ। অনেক তো রাজার হালে খেয়েছিস। এবার চল আমার সাথে। পাতালপুরীতে তোর জন্য আগুনের চাবুক আর আমার দাসত্ব অপেক্ষা করছে।
তাড়াতাড়ি পা চালা, আমার খিদে বাড়ছে। আসুন মালিক, আমি তো আপনার জন্যে প্রস্তুত হয়েই আছি। আমি অবশ্যই যাব, তবে যাওয়ার আগে আমার একটা ছোট মিনতি আছে। দেখুন, আমি আমার বাচ্চাদের জন্যে এই অনেকগুলো কাঠ জোগাড় করে রেখেছি, যাতে শীতে তারা কষ্ট না পায়। শুধু এই কয়েকটা মোটা কাঠ চিরে দেওয়া বাকি আছে। আপনি তো মহাবলীবীর, আপনার ঐশ্বরিক শক্তিতে যদি এই 2-4টে কাঠ চিরে দেন, তবে আমি শান্তিতে আপনার সাথে যেতে পারবো। আপনার মতো বীরের কাছে তো এটা তুড়ি মারার কাজ। তোরা মানুষ জাতটা বড়ই দুর্বল আর আবেগপ্রবণ। শেষ বেলাতেও কাঠের চিন্তা। দে তোর ওই খেলনা কুঠারটা, দেখ আমি এক কোপে এগুলোকে ধুলো বানিয়ে দিচ্ছি। এটা কি হচ্ছে? এই কুঠার আমার হাত থেকে ছাড়ছে না কেন? ওরেও কাঠুরে, আমি থামতে চাইছি কিন্তু আমার হাত অবাধ্য হয়ে গেছে। আমার মায়াবী শক্তিও কোনো কাজ করছে না। থামিয়ে দে এটাকে, আমি বলছি এখনই থামা। আরে মালিক, মাত্র তো শুরু করলেন, এখনই ক্লান্ত হয়ে গেলেন? আপনিই তো বললেন এটা আপনার কাছে নস্যি। কাটুন মালিক, এখনো পুরো পাহাড়ের মতো কাঠ বাকি আছে। আমি বরং ভেতরে গিয়ে সুমতির সাথে একটু গল্প করি। যখন আপনার হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে, তখন আমায় ডাকবেন। কৈলাস বাবা, আমাকে বাঁচাও, আমি হেরে গেছি। আমার হাত ফেটে যাচ্ছে, বুক ফেটে রক্ত বেরোচ্ছে। আমাকে এই কুঠার থেকে মুক্তি দাও। আমি প্রতিজ্ঞা করছি, তোকে আজ নিয়ে যাব না। তোকে আরও 2 বছর সময় দেব, আর সাথে আরও 10 থলে সোনার মোহর দেব। দয়া করো। 2 বছর অতিবাহিত হল। কালভৈরব এবার আরও রাগ নিয়ে ফিরল, কিন্তু সে প্রতিজ্ঞা করল কৈলাসের কোনো কিছুতেই সে আর হাত দেবে না। কৈলাস, বাইরে বেরিয়ে আয়। এবার তোর কোনো জাদুকরি কথা আমি শুনব না, তোর কোনো জিনিস আমি ছোব না। চল, এক্ষুনি চল, পাতালপুরী তোকে ডাকছে। আরে মালিক, আপনি বাইরে কেন দাঁড়িয়ে? ভেতরে আসুন। এত রোদ আর আপনি এত দূর থেকে আসছেন। আসুন, আমার আঙিনায় একটু বিশ্রাম নিন। আপনার জন্য আমি সবথেকে আরামদায়ক জাদুকরি চেয়ারটা উঠোনের ছায়ায় রেখেছি। আপনি 5 মিনিট জিরিয়ে নিন, আমি ভেতর থেকে আমার ঝোলাটা নিয়ে আসি। চেয়ারে বসলে তো আর কোনো বিপদ নেই, কাঠ কাটতে হবে না। ঠিক আছে, তুই যা, আমি একটু গাতালটা জুড়িয়ে নি। ওরে বাবারে, এ কি কুফারে! আমি তো পাথরের মূর্তির মতো এই চেয়ারে আটকে গেছি। আমি উঠতে পারছি না কেন? কৈলাস, তুই আবার আমায় জাঁতা কলে ফেললি। আমাকে ছেড়ে দে। মালিক, এই চেয়ারটায় বসতে যতটা স্বর্গীয় আরাম, ওঠা ততটাই যন্ত্রণা। আমার অনুমতি ছাড়া এখান থেকে ওঠা আপনার ঐশ্বরিক মায়ারও সাধ্য নেই। এবার বলুন, এই মুক্তি পেতে আপনি আমায় কি দেবেন? আমাকে মুক্তি দে, আমি কসম খাচ্ছি আর কোনোদিন এই জনপদে পা রাখব না। তোর সব সওদা বাতিল। আমি তোকে সারা জীবনের জন্য অঢেল সম্পত্তি দিয়ে যাব। শুধু আমাকে এই জ্যান্ত কবর থেকে মুক্তি দে। কৈলাস কালভৈরবকে মুক্তি দিল। দানব ভয় পেয়ে এমন দৌড় দিল যে দিগ্ভ্রান্ত হয়ে অন্য রাজ্যে চলে গেল। কৈলাস তার তীক্ষ্ণ বুদ্ধি আর সাধুর সেই 3টি বরের সাহায্যে নিজের দারিদ্র্য ঘোচালো এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.